নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে প্রথমে একটি ঘটনা এবং তারপর একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। আমি সুদেশনা। 9 সেপ্টেম্বর, কিছুদিন আগের ঘটনা, মাত্র কদিন আগের। একটা কাজে আমি গিয়েছিলাম, আমার সঙ্গে আমার ছোট বোন ছিল। কাজে গিয়েছিলাম গোলপার্ক রামকৃষ্ণ মিশনে, এবং সেখানে কাজ সেরে এই সন্ধে 6:30 নাগাদ বেরোলাম। 2 নম্বর গেট দিয়ে বেরোলাম। ইনস্টিটিউট অফ কালচারে গিয়েছিলাম। ডান দিকে টার্ন নিলে গোলপার্কের মোড়, ওখান থেকে আমরা অটো ধরে ফিরব। ওখানে ঠিক দাঁড়িয়ে আমারই এক বন্ধু কামবোন ওর দিদিকে ফোন করছিল। ঘটনাটা এখনো ভাবলে আমার বিশ্বাস হচ্ছে না। ওখানে আমি আমাদের এক সিনিয়র এমিনেন্ট আর্টিস্ট দিদি আছে, তার হাজব্যান্ডকে দেখলাম, ডাকলাম, মুচকি হাসলেন, হাত নাড়লেন। সেই এক সাদা রঙের শার্ট, ওনার হাইট, ওনার চোখ মুখ, এতটুকু কোথাও ভ্রান্তি নেই। আচ্ছা, বেশ। তারপরে ওর ফোন করা হয়ে গেল, আমরা ডান দিকে টার্ন নিলাম। এবার রাস্তা পার হয়ে অটো ধরব। অটো ধরে সোজা যাদবপুর থানা, তারপর আবার অটো ধরে আমি বাড়ি। সারাদিন প্রচুর ধকল গেছে, প্রচুর কাজ গেছে। সন্ধেবেলা ফেরার পর ভাবলাম সারাদিন কিছুই মানে এক ফোঁটা তো আমি ফোনে হাত দিইনি, একটু ফেসবুকটা খুলি। খোলার পরে হঠাৎ আমি চমকে উঠলাম। ফেসবুকের একজন ফেসবুক ফ্রেন্ড যাকে বলে, এমনই একজন মানুষ একটি পোস্ট করেছেন। সেই পোস্টটিতে লেখা ছিল যে আমাদের মাঝখানে ওই দিদির হাজব্যান্ডের নাম করে উনি আর নেই। গতকাল তিনি ইহজগতের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। আমি প্রথমে চমকে উঠলাম, খানিকক্ষণ চুপ করে বসে বারবার করে পোস্টটা পড়তে লাগলাম এবং ভাবতে লাগলাম, তাহলে আজকে সন্ধ্যাবেলা আমি কাকে দেখলাম? সেই এক হাসি, সেই হাসি মুখ, হাত নাড়া এবং মিশনের দিকে ওদিকে এগিয়ে যাওয়া। আমি তো পেছন উল্টো দিকে চলে এসেছি হন হন করে। এক দিদিকে ফোন করলাম, তিনি আবার আরেকটি কাহিনী শোনালেন। তিনি কলাভবনের ছাত্রী ছিলেন এবং সেখানকার একটি ঘটনা আমার সঙ্গে শেয়ার করলেন। কলাভবনের একজন মোস্ট সিনিয়র অধ্যাপিকা ছিলেন। তিনি অত্যন্ত বয়স হয়ে গিয়েছিল, আশেপাশেই কোথাও থাকতেন। এই দিদি তখন ওইখানে স্টুডেন্ট ছিলেন এবং সাইকেল চালিয়ে চালিয়ে ওখানকার যে বিভিন্ন পথঘাট সেখান দিয়ে পার হচ্ছিলেন। এইবার যেটা হলো, উনি বলছেন ওই দিদি অধ্যাপিকা এগিয়ে চলেছেন, ইনি এর পেছন পেছন সাইকেল নিয়ে চলেছেন এবং যত জোরেই সাইকেল চালাচ্ছেন ওই দিদি কিন্তু যিনি অধ্যাপিকা ছিলেন তিনি কিন্তু অনেক আস্তে আস্তে হাঁটতেন, বয়স হয়ে গেছিল। তিনি যত জোরেই সাইকেল চালান ওনাকে আর ধরতে পারেন না। এইরকম ভাবে ভাবে যখন রাস্তার মুখের বাঁক নিল, ডান দিকে ওই অধ্যাপিকা মহাশয়া চলে গেলেন এবং এই মোড়টা অবধি পৌঁছতে সাইকেলে যেটুকু সময় লাগলো আর কিন্তু দিদি দেখতে পেলেন না। মোড়টা নিলে অনেকটা পথ। সেই অধ্যাপিকা মহাশয়াকে ওই গতিতে গেলে তাকে ধরে ফেলা খুবই সহজ ছিল, কিন্তু ওখানে আর তিনি কাউকে দেখতেই পেলেন না। তারপর ওনার কাছে খবর এলো, ওই দিদির কাছে খবর এলো, তার দিন 3 আগে ওই অধ্যাপিকা মহাশয়া দেহ রেখেছিলেন। আমি তখন থরথর করে কাঁপছি এবং বুকের ভিতর একটা কিরম ধরাস ধরাস হচ্ছে।
আমি তখন দিদিকে দেখলাম, তাহলে আমি কাকে দেখলাম? বললেন হ্যাঁ, এরকমও হয়। যাই হোক, এই ছিল দিনটা কতক আগের ঘটনা। এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি, এবং কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। আজকে একটি গল্পে আমরা চলেছি, পলাশতলির অতীত। লিখেছেন তিলোত্তমা মজুমদার। পলাশতলিতে যখন পৌঁছলো নবনীল, রাত 9টা বেজে গেছে। দেওঘর থেকে ঠিক 1.5 ঘন্টা নিল এই বাস। পলাশতলি আসার শেষ বাস। মাত্রই কয়েকজন যাত্রী ছিল এই পর্যন্ত। যে যার মতো ছড়িয়ে গেল। বাস ঘুমটির কৃপণ আলোয় সে দেখল আরো 3টি বাস চত্বরে দাঁড়িয়ে। আগামী সকাল থেকে 1 ঘন্টা অন্তর এদের যাত্রা শুরু হবে। ট্রেন লাইন না থাকায় বাস অথবা নিজস্ব যানবাহন এখানকার অধিবাসীদের ভরসা। জঙ্গলের গা ঘেঁষে এক ছোট্ট শহর, যার আশেপাশের গ্রামে স্টিভিয়ার সফল আবাদ এই শহরের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। স্টিভিয়া প্রক্রিয়াকরণ ও বিক্রয়যোগ্য পণ্যায়নের জন্য পলাশতলিতে এখন 3টি কারখানা, একটি কৃষি মহাবিদ্যালয়, হাসপাতাল, একটি সরকারি ও আরেকটি বেসরকারি ব্যাংক। একটি কারখানা জার্মানি থেকে অত্যাধুনিক যন্ত্র আনিয়েছে, যাকে স্থাপন করা, সচল করা ও ব্যবহার বিধি বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নিযুক্ত হয়েছে নবনীল। মোটামুটি 1 মাস সময় লাগবে সে ধরে নিয়েছে। নিজের সুটকেসের হাতল ধরে সে এদিক ওদিক দেখছিল। ভারত কৃষি উদ্যোগ নামে যে সংস্থার কাজে সে এসেছে, তাদের পক্ষ থেকে গণেশ সিং গাড়ি নিয়ে বাস ঘুমটিতে অপেক্ষা করবেন। গণেশ সিং গাড়ি নিয়ে বাস ঘুমটিতে অপেক্ষা করবেন এমন কথা হয়ে আছে, অথচ 10 মিনিট হয়ে গেল, কেউ এসে তার খোঁজ করেনি। সারাদিনের যাত্রায় সে ক্লান্ত হয়ে পড়েছে, তবে এখানে বেশ গা জুড়ানো হাওয়া বইছে। কোনো অচেনা ফুলের গন্ধ এসে লাগছে ঘ্রাণে। বসন্ত যেন নিজেকে উজাড় করে দিয়েছে এখানে। আরো 5 মিনিট পেরিয়ে যাওয়ার পর নবনীল তার সেলফোন খুলল। এখানে সেলফোনের সংযোগ ক্ষমতা খুবই কম। জঙ্গলের ধারে হওয়ায় তরঙ্গবোধক জ্যামারের প্রকোপ আছে। সে একটি বিন্দুর মতো ফোনের সক্রিয়তার চিহ্ন পেল, আবার হারিয়েও গেল। এবার তার বিরক্ত লাগছে। এ কেমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ। তার কাছে অতিথিশালার ঠিকানা আছে, কিন্তু যাবে কি করে? কোথাও কোনো দোকানপাট খোলা নেই, একটা রিক্সা দেখা যাচ্ছে না। রাত যেন নিষদী হয়ে পড়েছে এখনই। বাস কুমটির অফিস থেকে 2জন বেরিয়ে দরজায় তালা দিচ্ছে। একজন সে চিনতে পারে, তার বাসের পরিচয়। সব কাজ সেরে ঘরে ফিরবে হয়, তার মানে একেবারে জনহীন হয়ে যাবে জায়গাটা। নবনীল ভীত নয়, কিন্তু এভাবে অপেক্ষা করা অত্যন্ত বিরক্তিকর। তার খিদে পেয়েছে। স্নান করে ঝরঝরে হয়ে 1 কাপ কফি পান করতে ইচ্ছে করছে। লোক দুটি নবনীলের কাছে এলো। একজন হিন্দিতে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? সে ঠিকানা জানাতে লোকটি বলল, সে তো এখান থেকে দূর হবে, হেঁটে যেতে পারবেন না। আমরা তো সাইকেল চালিয়ে যাব, সুটকেস নিয়ে যাওয়া যাবে না। গাড়ি থাকলে আপনাকে পৌঁছে দিতাম। নবনীল বলল, আমার সুটকেস বেশ বড়ই, সাইকেল কেন, মোটর বাইকেও বসে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাকে যার গাড়ি নিতে আসার কথা, তিনি হয়তো কোনো সমস্যায় পড়েছেন। ফোন কাজ করছে না, আপনারা এগিয়ে যান, আমার জন্য দেরি করবেন না। অপর লোকটি বলল, আপনি তো আমার বাসেই এসেছেন, এখানে ফোনে কাউকে পাওয়া মানে সৌভাগ্যের ব্যাপার। ছোট জায়গা বলে লোকে কাজ চালিয়ে নেয়। তবে কি জানেন, এইসব যন্ত্রপাতি আমাদের মন নষ্ট করে দিয়েছে। আমরা আর ধৈর্য ধরে রাখতে পারি না। আগে যখন কথায় কথায় ফোন করা যেত না, তখন কি হতো? লোকে কি করতো? নবনীল হেসে বলল, সে তো ঠিক, কিন্তু এখন আমি কি করি? ধৈর্য ধরা ব্যতীত অন্য উপায় নেই। লোকটি বলল, আর কিছুক্ষণ দেখুন, কেউ না এলে আমি বাস চালিয়ে আপনাকে বাংলোয় পৌঁছে দেব। সব বিরক্তি কোথায় উধাও হয়ে গেল।
ভারী ভালো লাগলো না। সে বলল, ধন্যবাদ, কিন্তু আপনার কত অসুবিধে হবে, কেন এত কষ্ট করবেন? আপনি পলাশতলিতে এসেছেন, কিছুই চেনেন না, একলা আপনাকে কোথায় ফেলে রেখে যাব? এখান থেকে জঙ্গল খুব দূরে নয়, সেখান থেকে হাতি আসতে পারে, খট্টাস, চিতা, বুনোশুয়োর, কত কি। রাত্রে এখানে শহর, আর শহর থাকে না, জঙ্গল হয়ে যায়। প্রথম জন বলল, চলুন অফিসর খুলে দিই, সেখানেই বসে একটু আরাম করুন। নবনীল জেনে নিল একজনের নাম সন্তোষ, যার বাসে সে এসেছে। তার নাম বিশাল। দুজন লম্বা সুঠাম যুবক, বয়স আনুমানিক মধ্য 30, খুবই ভদ্র ও সদাচারী। আপিস ঘরের আলোকিত পরিবেশ কলকাতার তরুণ প্রযুক্তিবিদ নবনীলের মন উৎফুল্ল হলো। তাকে চেয়ারে বসে সন্তোষ বৈদ্যুতিক কেটলিতে চায়ের জল চাপিয়ে দিল। বিশাল বলল, আরাম করে বসুন। আপনার নামটা যেন কি বললেন? নবনীল। নবনীল। আমাকে নীল বলেই ডাকুন। নীল, এটাই ভালো। বাঙালিরা খুব কঠিন নাম রাখে, কেন বলুন তো? এর মধ্যেই বিশাল জেনে নিয়েছে নবনীল কলকাতার ছেলে, কোনো কাজে এসেছে, কতদিন থাকবে সে বেশ গোপুটে লোক। তুলনায় সন্তোষ কথা কম বলে। সে তার দিরাজ থেকে বিস্কিটের প্যাকেট বের করেছে। বলল, আপনি এখানে 1 মাস থাকবেন, চাইলে জঙ্গল ঘুরিয়ে দেখাতে পারেন। অবশ্য আপনাকে বেড়াতে নিয়ে যাবার আরো অনেকেই থাকবে, তবু যদি মনে হয় এখানে চলে আসবেন। নবনীল বলল, আমি জঙ্গলে বেড়াতে খুব ভালোবাসি, একটা ছুটি দিন বেরিয়ে সব। বিশাল বলল, এখন যে রাস্তা দিয়ে আপনি বাংলো যাবেন সেটাও জঙ্গলের পথ। এখানে কারখানা হওয়ার পর রাস্তাগুলো ভালো হয়ে গেছে, কিন্তু কি জানেন তো, সন্ধ্যার পর জঙ্গলের পথ সবসময় বিপজ্জনক। কোম্পানির তরফে আপনাকে জানানো হয়নি দিনে দিনে আসার জন্য? না, সেরকম কোনো কথাও তো হয়নি। আমাকে নিতে গাড়ি নিয়ে লোক আসবে এমনই ঠিক ছিল। আমি দেওঘরে বাসে ওঠার সময় ফোনে গণেশ সিং এর সঙ্গে কথা বলেছিলাম। আচ্ছা, আপনাদের ফোনে কি সিগন্যাল আছে? একবার দেখবেন গণেশ সিংকে পাওয়া যায় কিনা। কেন দেখবো না? সন্তোষ চা বিস্কিট দিয়ে বলল, আমাকে নাম্বার দিন, আমি বাইরে গিয়ে দেখছি, আপনি চা খান। বিশাল নিজের কাপে লম্বা চুমুক দিয়ে বলল, বুঝলেন, এখানে একটা মুফত পাওয়া। সন্তোষ পাক্কা চা রসিক, আমাকে দিয়ে দেওঘর থেকে দামি দামি চা আনায়, আমিও তার ভাগ পাই। বেশ ভালো চা, নবনীল বলে। আপনারা এত করছেন আমার জন্য, কি বলে আপনাদের ধন্যবাদ দেব জানি না। বাংলোয় গুছিয়ে বসিয়ে একদিন আপনারা আমার অতিথি হবেন, নিমন্ত্রণ রইল। যাব, নিশ্চয়ই যাব। বাঙালি রান্না খেতে খুব ভালো লাগে। আপনি নিজের রান্না জানেন বলে তো মনে হয় না। কিছু কিছু জানি। আমার বাবা বলেন, প্রত্যেকের রান্নার খানিকটা ধারণা থাকা উচিত, এটা নৈতিক দায়িত্ব। তো আমি ডাল, অমলেট, আলু ভাজা, খিচুড়ি, চিকেন, স্যান্ডউইচ পাই। বাহ, আপনার বাবা খুব ভালো কথা বলেছেন। আপনি তো অনেক কিছুই জানেন দেখছি। এখানে অতিথি ভবনগুলোই বাঙালি রাঁধুনি বেশি, জানেন তো? তাই নাকি? হ্যাঁ, দেওঘরের মতো পলাশতলিতেও আগে বাঙালিরা হাওয়া বদল করতে আসতো, অনেকে থেকেও গিয়েছিল। তারপর সেই যখন ওপার বাংলা থেকে উদ্বাস্তুরা এলো, যাদের একটু টাকা করে ছিল, অনেকে এইরকম জায়গায় জমি কিনে থাকতে শুরু করলো। এখানে অনেক বাঙালি দেখবেন। সন্তোষ ফিরে এলো, বলল, একটু সময়ের জন্য লাইন পেয়েছিলাম, ফোন বাজলো, তারপর কেটেও গেল, আর পাচ্ছি না। বিশাল বলল, তুই চা খেয়ে নে ভাই, ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর চল বাস বের করি। নবনীল বলল, আপনি বাস চালাতে জানেন? না তো কি, আপনাকে বাসে তুলে ঠেলে নিয়ে যাব? আমার লাইসেন্স আছে, চিন্তা করবেন না। নবনীল খানিক অপ্রতিভ হলো। এভাবে জিজ্ঞাসা করা ঠিক হয়নি। সে আবার তার আস্তানায় যাবার জন্য আকুলতা বোধ করলো। চায়ের জন্য ধন্যবাদ জানিয়ে বলল, এখানে খুব আরামদায়ক হাওয়া বইছিল, জলবায়ু বেশ ভালো, বোঝা যায়। 1 মাস তো আছেন, দেখবেন আবার আসতে ইচ্ছে করবে। কাল দিনের বেলায় দেখবেন ধক ফুল,
মানে টিস্যু টিস্যু, মানে পলাশ ফুল। এত পলাশ হয় এদিকে, মনে হয় আগুন লেগেছে। এ এক আজব জায়গা, বুঝলেন। এখানকার মায়া কাটিয়ে মৃতদেহ আত্মাও যেতে চায় না। মৃতদের আত্মা আছে বলছেন? তাহলে একটা ইচ্ছা পূরণ হওয়ার সুযোগ আছে। কলকাতায় ভূত দেখার অনেক চেষ্টা করেছি, ভূত আর কোথায় নেই বলুন, দেখা যায় না তাই। রাম রাম, জয়রামজি কি। আরে আপনি সত্যি ভূতে বিশ্বাস করেন নাকি? কেন করব না? ভূত মানে অতীত, যা ছিল এখন নেই, কিন্তু ছিল তো। ছিল যখন গেল কোথায়? হারিয়ে তো যেতে পারে না। এই যে এক একটা দিন গত হচ্ছে, সেসবও তো থাকে কোথাও না কোথাও, আপনার মনে, ফিল্মে, কিংবা কে যেন অন্য কোথাও। এইবার সন্তোষ তাড়া দিল। চল ওঠা যাক। নীলবাবু কত দূর থেকে এসেছেন, ক্লান্ত। আমাদের ওকে পৌঁছে দিয়ে বাস গুমটিতে রেখে বাড়ি ফিরতে হবে। তিনজনে বেরিয়ে গেল। অফিস ঘরে তালা পড়লো। বিশাল পাকা বাস চালকের মতোই গুমটি থেকে ঝাঁটি রাস্তায় নিয়ে এলো। নবনীর ও সন্তোষ চালকের কেবিনে বসলো পাশাপাশি, খুব সতর্কভাবে। ধীরেই সুস্থে চালিয়ে নিয়ে যাচ্ছে বিশাল। খানিক পরে দুর্ভেদ্য অন্ধকার প্রবেশ করলো তারা। বিশাল বলল, এই আমরা জঙ্গলে ঢুকলাম। এখানে জোর আলো দেওয়া যাবে না, হাতির চোখে পড়লে খেপে যেতে পারে। বেশিক্ষণ নয়, 15-20 মিনিট জঙ্গল পড়বে, তারপর পলাশহল্লি টাউনে ঢুকে যাব। টাউনে বড় বাস যায় না, পুলিশে ধরলে জরিমানা করবে। নবনীল বিচলিত বোধ করলো, বলল, আরে এত ঝুঁকি নিয়েছেন আপনারা, আমার এবার খুব খারাপ লাগছে। কি সমস্যায় ফেললাম আপনাদের? আমাকে চেনেন না, জানেন না, আমার জন্য এইভাবে এত বিপদের মধ্যে চলে এলেন। সন্তোষ বলে, এত চিন্তার কিছু নেই, ছোট জায়গা, পুলিশ সব বন্ধু লোক, বুঝিয়ে বললে কোনো কেস দেবে না। একদিন ডেকে ভালো করে চা খাইয়ে দেবো। আপনার চা সত্যি খুব ভালো, বলে নবনীল। আমার এই একটাই নেশা। নবনীল বলে, এভাবে বাসে যেতে যেতে আমার একটা মজার গল্প মনে পড়ে যাচ্ছে। বলুন বলুন শুনি, বলে বিশাল। নবনীল বলে, চলে কলকাতার একজন কবির কথা, বানানো নয়, সত্যি সত্যি ঘটনা। আরে বলুন তো। কবির ছিল মদ্যপানের নেশা, একেবারে পাক্কা শরাবি যাকে বলে। অনেক রাতে কবি পানশালায় গিয়ে মদ্যপান করছেন। সেখানে একজনের সঙ্গে পরিচয় হলো। সে এক সরকারি বাসের ড্রাইভার, তা আবার ডাবল ডেকার। সেও খানিক মদ খেয়ে বাস গ্যারাজে ঢুকিয়ে বাড়ি যাবে। দুজনের পান ও আড্ডা জমে উঠল। কতক্ষণ পার হয়ে গেছে কারো কোনো হুঁশ নেই। অবশেষে রাত্রি 2টো পেরিয়ে যাবার পর কবির খেয়াল হলো, বাড়ি ফিরতে হবে তো, না হলে বউ চিন্তা করবে। কিন্তু যাবে কি করে? পকেটে যা পয়সা ছিল মদে খরচ হয়ে গেছে, ট্যাক্সি করার উপায় নেই। সমস্যা শুনে ড্রাইভার বলল, খুব পরোয়া নেই, তুমি কবি, তোমাকে কে না চেনে, আমার কর্তব্য তোমাকে বাড়ি পৌঁছে দেওয়া, চলো আমার বাসে। বাস বাড়ি অবধি নিয়ে এলো। নিয়ে যাওয়া যাবে? কবি বলল। যাবে না মানে? আলবাত যাবে। উঠে পড়লো দুজনে। এক মাতাল স্টিয়ারিংয়ে বসলো, আর এক মাতাল জানলার কাজ তুলে হাওয়া খেতে খেতে জীবন কি সুন্দর ইত্যাদি ভাবতে ভাবতে চলতে লাগলো। অবশেষে মধ্যরাত্রে কবির বাড়ির গলিতে দুখানি হেডলাইট জেলে বাঁশি বাজাতে বাজাতে সুবিশাল দৈত্যের মতো দোতলা বাস প্রবেশ করলো। ইঞ্জিনের বিকট শব্দে আর কবির হাঁক ডাকে ঘুম ভেঙে গেল পাড়াপড়শির। তারা দেখলো ওই কবি নেমে আসছেন দোতলা বাসের সিঁড়ি দিয়ে, টলতে টলতে হাসতে হাসতে। তিনজনেই হাসছিল খুব। বিশাল বলল, আগে বললে আপনাকেও মদ্যপান করিয়ে দিতাম, যাক অন্যদিন হবে। নবনীল সেলফোন বেজে উঠল। সন্তোষ বলল, আশ্চর্য, জঙ্গলের রাস্তায় সিগন্যাল কি করে এলো? বিশাল বলল, আরে ভাই, যন্ত্র ব্যাপারটাই গোলমেলে। মানুষ ভাবে যা চায় তাই বানিয়ে ফেলতে পারে, কিন্তু যন্ত্র কাজ করে নিজের মনোমেজাজ মতো। নবনীল ফোনের নাম্বার দিকে বলল, আরে এই তো গণেশ সিং ফোন করেছে, ও বোধ হয় বাস গুমটিতে গিয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো গণেশজি, আপনি কোথায়? আমি কতক্ষণ অপেক্ষা করলাম, আপনাকে ফোন করলাম, কি ব্যাপার? ওপার থেকে গণেশ সিং বলল, স্যারজি
আমি এখানে জঙ্গলের রাস্তায় ফেসে গেছি, আমাকে মাফ করবেন স্যারজি। আপনি কি বাসে করে আসছেন? রুখে যান স্যারজি। ড্রাইভারকে বলুন যেখানে আছে যেন দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে বলবেন তো? হাতি স্যারজি, একটা দলছুট দাঁতালো মদ্দা হাতি। ফোন কেটে গেল। নবনীল ত্রস্ত হয়ে বলল, বাস থামান বিশালজি, সামনে হাতি। হাতি? বিশাল বাস থামিয়ে ক্ষীণ আলোটুকুও নিভিয়ে দিয়ে বলে, আপনার লোক ফোন করেছিল? হ্যাঁ, গণেশ গণেশ সিং বলল হাতির জন্য রাস্তায় আটকে পড়েছে। ও, তাহলে তো অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে রাস্তায় ওরা বেশিক্ষণ থাকে না, জঙ্গলে ঢুকে যাবে। সন্তোষ নিচু স্বরে বলল, কেউ জোয়ারে কথা বলবে না। নীলবাবু, আপনার ফোনের কথা সব আমি শুনতে পাচ্ছিলাম। তাজ্জব ব্যাপার, গণেশজি জানলেন কিভাবে যে আপনি বাসে যাচ্ছেন? তাই তো, বিশাল বলে, আবার এমন কি ব্যাপার? ইঞ্জিনের আওয়াজ শুনে বুঝে গেছে, তারপর বুদ্ধি কাটিয়েছে। নাকি আমিই বললাম বাসে যাচ্ছি? সন্তোষ বলে, না নীলবাবু, আপনি বলেননি। বিশাল ঠিকই বলেছে, উনি ইঞ্জিনের আওয়াজে আন্দাজ করেছেন। কিন্তু রাস্তা ছেড়ে দিল কিনা জানবো কি করে? গণেশ সিং যদি ফোন আর না করেন, উনি নিশ্চয়ই হাতির কাছাকাছি অপেক্ষা করছেন না। না না, তাই আবার কেউ করে? বিশাল বলে, যে কেউ আস্তে আস্তে ব্যাক গিয়ার মেরে পিছিয়ে যাবে যত দূর যাওয়া যায়। উনি বোধহয় টাউনেই চলে গেছেন, তারপর আপনাকে ফোন করেছেন। তিনজনে চুপ করে বসে আছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি দাঁতাল উদয় হলো। চোখ সওয়া অন্ধকারে জঙ্গলের বড় বড় গাছগুলি সারিবদ্ধ ভূতের মতো লাগছে, অথচ এই অরণ্য ভোরের আলোয় অপরূপ হয়ে উঠবে। নবনীল ভাবতে লাগলো, জীবন কি অদ্ভুত, যাদের সে 1.5 ঘন্টা আগেও চিনত না। বাসে আসার সময় যে লোকটিকে সে সামান্য গুরুত্বপূর্ণ মনে করেনি, তারা এখন তার জন্য বিপদে বাজি রেখে অরণ্যের মিশকালো অন্ধকারে বসে আছে। এই ঋণ অপরিশোধ্য। কৃতজ্ঞতায় তার চোখ ভিজিয়ে উঠল। এই দুজনের সম্বন্ধে কিছুই জানা হয়নি। সে খুব চাপা গলায় বলল, আপনাদের বাড়ি ফিরতে দেরি হচ্ছে, সবাই চিন্তা করবে। তা করবে, বলে সন্তোষ। ঠিক চিন্তা করবে না, মেয়েটা অভিমান করবে। মাত্র 6 বছরের মেয়ে, সন্ধে থেকে আমার জন্য পথ ছেড়ে থাকে। ওর সঙ্গে কিছুক্ষণ খেলতে হবে, কোলে নিতে হবে, ওর সারাদিনের কথা শুনতে হবে, তারপর ওর শান্তি। বিশাল বলে, আমার তো একটা ছেলে 9-এ পড়ে, মেয়ে 7-এ। ওরা তো ভাবে না, তবে আমার ফিরতে দেরি হলে বাবা মা চিন্তা করেন। যানবাহনের কাজে মানেই তো প্রাণের ঝুঁকি। আপনার ঘরে কে কে আসেন নীলবাবু? নবনীল বলে, মা, বাবা, পিসি, বোন। বিয়ে শাদী করেননি এখনো? না না, সবে 2 বছর চাকরি করছি, এখনই কিসের বিয়ে? আমাদের এদিকে রীতি রেওয়াজ অন্যরকম, জানেন তো। মেয়েদের 16-17, ছেলেদের 20-21 হলেই বিয়ে দিয়ে দেয়। সন্তোষের কি ওই একটাই মেয়ে? সন্তোষ বলেন, না, মেয়ে ছোট, আরো বড় 2টো ছেলে আছে। নবনীলের এই ভেবে মজা লাগছিল যে সে দিদিমা ঠাকুমাদের মতো পরিবার সন্তানাদি নিয়ে দুজন অচেনা লোকের সঙ্গে কথা বলছে। কুট করে মশা কামড়ে দিল পায়ে। সে আন্দাজে চাপড় মারল। বাতাস বইছে ক্ষণে ক্ষণে, গাছপালার সরসর শিশির শব্দ হচ্ছে। আকাশে চাঁদও নেই যে মায়াবী চন্দ্রলোকে ঘন জঙ্গলের সান্নিধ্য উপভোগ করবে। উল্টে এক দলছুট দাঁতালো মদ্দা হাতির ভয়ে জোরে কথা পর্যন্ত বলতে পারছে না। তিনজনে কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশাল দীর্ঘশ্বাস ফেলল। সন্তোষ বলল, বিশাল, এই হাতি তো লাফটা লাগিয়ে দিল। আমি বলি কি, আজ আর ফেরার দরকার নেই। নীলবাবুকে বাংলোতে নামিয়ে তুই আমাকেও বাড়ির কাছে নামিয়ে দে। বাস নিয়ে তোর বাড়ির সামনে রাখ, ভোরে উঠে গুমটিতে রেখে দেবো। সেই ভালো হবে, সেটাই করবো। তার কথা ফুরোতে না ফুরোতে অন্ধকার থেকে কথা বলে উঠল গণেশ সিং। স্যারজি, শুনছেন? হাতি চলে গেছে। ও ড্রাইভার সাহেব, বাস চালাও। বিশাল বাসের চাবি ঘোরালো,
আলো জ্বালল। দেখা গেল গণেশ সিংকে। পেটে খাটো কাঁটা কোঁটা, ন্যাড়া মাথা, নাকের তলায় বিশাল মুখ। জি, আপনার গাড়ি কোথায়? জিজ্ঞেস করলো সন্তোষ। গণেশ সিং বলল, আমার গাড়ি ওই দূরে। একটু মুশকিল হয়েছে, গাড়ি চালু হচ্ছে না। হাতির ভয়ে গাড়ির ইঞ্জিনও বিগড়ে গিয়েছে। তার মধ্যে ফোন লাগছে না, তাই হেঁটে চলে এলাম খবর দিতে। ঠিক আছে, বাসে উঠে আসুন। আচ্ছা, আসছি। বাসে উঠে নমস্কার জানিয়ে সে গিয়ে বসলো একেবারে পিছনের দিকে। বিশাল খানিক দূরে এগিয়ে বলল, গাড়ির জায়গাটা এলে বলে দেবেন। এই তো প্রায় এসে গিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে। বাসের মৃদু হলদে আলো দেখা গেল সাদাটে স্তূপের মতো কি যেন পড়ে আছে মাঝপথে। বিশাল জিজ্ঞেস করলো, ওটা নাকি? সিংজি, ওটা কি? নবনীল বলে, হাতিটা কি মাঝপথে বসে পড়লো? কিন্তু সাদা সাদা কেন? সন্তোষ থমথমে স্বরে বলল, হেডলাইট চালো। প্রবল আলো জ্বলতেই তিনজনে সবিস্ময়ে সামনে ঝুঁকে পড়ল। এ কি, একটা দুমড়ানো গাড়ি কাত হয়ে পড়ে আছে মাঝপথে। একটা মানুষের অর্ধাংশ বেরিয়ে এসেছে। প্রচন্ড চাপে রক্তমাংসের ঠেকলা চ্যাপটা অবশেষে সেটা। পরটির খানিকটা গুঁড়িয়ে যায়নি বলে বোঝা যাচ্ছে। হতভাগ্য মানুষটাকে মুখ দেখে শনাক্ত করার কোনো উপায় নেই। একাকিত্ব ও অবসাদে পাগল হয়ে ওঠা সন্দেহ বাতিগ্রস্ত দাঁতাল মদ্দা হাতির উন্মত্ত তাণ্ডবের তলায় পিষ্ট হয়ে গিয়েছে এক জলজ্যান্ত মানুষ। কিন্তু কে সে? নবনীল শুকনো খসখসে গলায় বলল, সিংজি, সিংজি, এই লোকটা কে? এই গাড়ি কার? বাসের পিছনের আসন ফাঁকা। তিনজনে স্তব্ধ হয়ে বসে রইল। বেদনা, বিভ্রান্তি, আতঙ্ক, দুর্ভাবনা ও ক্লান্তিতে কাতর। তার চেয়েও বেশি পীড়াদায়ক নিজের চোখ, কান, বোধ বুদ্ধি সম্বন্ধে আকস্মিক অবিশ্বাস। তিনজনে মিলে যা দেখল শুনল, তা সত্যি নাকি ভ্রান্তি? নিমেষে কোথায় মিলিয়ে গেল সিংজি? সে কি ওই মরা ইঁদুরের মতো চেপটে থাকা মানুষ? নবনীলের কম্পিত সে দাক্ত হাত লেগে গেল গণেশ সিংয়ের নম্বরে। কোথায় যেন শব্দ উঠল, ঠক ঠক ঠক। খুব সুন্দর হৃদয় ছোঁয়া একটি গল্প ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে আমারও উৎসাহ বেড়ে যায় আপনাদের কাছে নতুন নতুন ঘটনা, গল্প নিয়ে আসার জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে ভুলবেন না। একই ছাদের তলায়, মানে একই চ্যানেলের মধ্যে রহস্য গল্প, সত্য ঘটনা, ভৌতিক গল্প, অলৌকিক গল্প, লৌকিক গল্প সব কিছুই শুনতে পাবেন। বেল আইকনে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সত্য ঘটনা বা অলৌকিক ঘটনা সবাই তো বিশ্বাস করে না। যারা বিশ্বাস করেন না তারা না হয় গল্পের মতো করেই শুনবেন, কিন্তু নিজের চোখে যা দেখলাম, যা বুঝলাম, এখনো আমার ভাবলে সারা শরীর কাঁপে। এই বিশাল, সন্তোষ, এদের মতোই ঘটনাটা আমার জীবনে ঘটল। কি দেখলাম, কি শুনলাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন। আমি সুদেষ্ণা আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।